ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা রিভাইজ করব ইতিহাস মানে হিস্ট্রি আমরা প্রথম থেকে রিভিশন করব। এর আগে আমরা দুটো টপিক নিয়ে ডিসকাস করেছি গত 2 দিন। একটা ছিল 5 ইয়ার্স প্ল্যান মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এবং আর একটা ছিল হচ্ছে সেন্সাস মানে জনগণনা। সো আজকে আমরা ইতিহাস প্রথম থেকে পড়ব। তোমরা সকলেই জানো যে আমার এখানে পড়াশোনার প্যাটার্নটা কীরকম। জাস্ট এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা। পরীক্ষার আগের দিন আমার ভিডিও খুলবা, পরপর দেখবা, কানে শুনবা, চোখে দেখবা, এবং এক্সামের জন্য পুরো ক্লিয়ার হয়ে যাবে। যতটুকু দরকার ততটুকুই সেভ করা আছে, নোট ডাউন করা আছে। বেশি কিছু ভাস্ট কোনো গল্প বলা নেই। ডেটা ওরিয়েন্টেড এবং বেশ কম্প্যাক্ট ওয়েতে তৈরি করা আছে, এবং আমি সেটাই ডিসকাস করব। তো আমরা প্রথমে পড়ছি হচ্ছে, শুরু করব, সালটা মনে রাখতে হবে 330 থেকে। বিসি মানে বিফোর ক্রাইস্ট। কেন 330 থেকে স্টার্ট করছি? কারণ এর সময় চলছে হচ্ছে আমাদের নন্দ ডাইনেস্টি, নন্দবংশ। এবার এই প্রথম এই নন্দ বংশ থেকেই আমরা প্রথম রিটেন হিস্ট্রি কপি পেয়ে থাকি। কার মাধ্যমে পেয়ে থাকি? মেগাস্থিনিসের ইন্ডিকা থেকে। মেগাস্থিনিস তার গ্রন্থ ইন্ডিকা প্রথম ভারতবর্ষ সম্পর্কে লিখলো, এবং সেই বই থেকে আমরা একটা রিটেন হ্যান্ড প্রুফ একটা ডকুমেন্টস পেলাম, যেখান থেকে আমরা ভারতবর্ষের রাজনীতি, অর্থনীতি এবং সেই সাম্রাজ্য সম্পর্কে জানতে পারছি। এর আগে অবশ্য দুটো ডাইনেস্টি রয়েছে। এক হচ্ছে হর্ষাঙ্ক বংশ, দুই হচ্ছে শিশুনাগ বংশ। তো শিশুনাগ হর্ষাঙ্ক বংশ সম্পর্কে আমরা না হয় একদিন আলোচনা করব, কিন্তু আমাদের যে মেইন ইতিহাস শুরু হচ্ছে সেটা শুরু হয় অ্যাকচুয়ালি 330 বিসি থেকে। কারণ নন্দ ডাইনেস্টি আমরা পুরোটা পড়া বা ওই মেগাসিনিসের মধ্যে নেই। মোটামুটি শেষ পর্যায়ে যখন আলেকজান্ডার 330 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষে আসলো, এবং তোমরা সকলেই জানো যে সেই সময় সিন্ধু প্রদেশের ঝিলাম নদীর তীরে রাজত্ব করছিল হচ্ছে পুরু। হুম। তো পুরুর পুরুর বীরত্ব দেখে সে অভিভূত হয়ে গেল এবং তাকে সাম্রাজ্য ফিরিয়ে দেয়, যা তোমরা সবাই জানো। তো সেখান থেকে আমাদের এই ইতিহাসের পড়াশোনা শুরু হয়। এবং ইতিহাসের পড়াশোনা শুধু নয়, একটা খুব সুন্দর গল্প, এবং তার সাথে আমরা পড়বো পরপর মানে পরপর সিরিয়াল ওয়াইজ ধরে একদম 320 খ্রিস্টপূর্বাব্দ থেকে একদম 1947 সাল পর্যন্ত কী কী হয়েছিল, একদম পরপর টাইম পিরিয়ড ধরে পড়াশোনা করব। তো স্টোরিটাও তোমাদের খুব বেশ ইন্টারেস্টিং লাগবে যদি তোমরা প্রথম থেকে ফলো করো। তো আমরা কি দেখলাম, 330 খ্রিস্টপূর্বাব্দে কে আসলো? আলেকজান্ডার আসলো। আলেকজান্ডার প্রথম ভারতবর্ষে আসলো কি পথে? স্থলপথে। তাহলে আমি বলতে পারি এই আলেকজান্ডার প্রথম ভারতে আসার ল্যান্ড রুট আবিষ্কার করেছিল, মানে স্থলপথে কীভাবে ইউরোপ থেকে ভারতবর্ষে আসা যায়। হলো। এবার যখন আসলো, আমরা জানি পুরুর কথা। তখন পুরু রাজা ছিল ঝিলামের পাশে, ঝিলাম নদীর তীরে পুরু এবং আলেকজান্ডারের মধ্যে যুদ্ধ হলো, যেটাকে আমরা বলছি হিদাসপাসের যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ। সেটা কত? 330-327 খ্রিস্টপূর্বাব্দে। এবার 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার কাজকর্ম শেষ করে চলে গেল। তার পাশাপাশি এদিকে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে ধননন্দ। ধননন্দ হচ্ছে আমাদের শেষ রাজা, নন্দ ডাইনাস্টির শেষ রাজা হচ্ছে ধননন্দ। এবার ধননন্দ বিষ্ণুগুপ্ত বলে একজন ছিল। আমরা বিষ্ণুগুপ্তকে চিনি, যা কি নামে চিনি? চাণক্য, কৌটিল্য। তো তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। এবার অপমান করে তাড়িয়ে দেওয়ার ফলে বিষ্ণুগুপ্ত চলে যায় বিন্ধ্য পর্বতের ওখানে। বিন্ধ্য পর্বতের ওখানে চন্দ্রগুপ্ত বলে একজনকে ট্রেন্ড করে হচ্ছে আমাদের বিষ্ণুগুপ্ত। কেন ট্রেন করা হয়? তার মোটিভই ছিল যে এই চন্দ্রগুপ্ত একদিন ধননন্দকে গিয়ে পরাজিত করবে এবং তার অপমানের বদলা নেবে। তো যাই হোক, এই বিষ্ণুগুপ্তকেই আমরা চিনি হচ্ছে চাণক্য নামে। চাণক্যের অর্থশাস্ত্র খুবই ইম্পর্টেন্ট, চাণক্যের লেখা বই। এই অর্থশাস্ত্রটা আসলে কি? আসলে হচ্ছে একটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মানে রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, একটা রাষ্ট্র কীভাবে চলে সেই জিনিসগুলোকে লেখা ছিল হচ্ছে এই অর্থশাস্ত্রতে। তো খুবই রেয়ার কোশ্চেন, তবু এখানে দেওয়া আছে ডেটাটা
যে অর্থশাস্ত্রের মধ্যে 15টা ভলিউম আছে এবং 180টা চ্যাপ্টার আছে, এবং চাণক্যর সপ্তাঙ্গ কনসেপ্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো আমার চাণক্য সম্পর্কে এই জিনিসগুলো লাগবে। এক হচ্ছে চাণক্যর আসল নাম বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্তকে কে অপমান করেছিল কে? ধননন্দ। এবার বিষ্ণুগুপ্ত হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যকে রেডি করলো, রেডি করে কি করলো? ধননন্দকে পরাজিত করলো। কত সালে? 326 খ্রিস্টপূর্বাব্দে। বিষ্ণুগুপ্ত বা চাণক্যের লেখা বই বই হচ্ছে অর্থশাস্ত্র, যেটা হচ্ছে একটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এবং অর্থশাস্ত্রে 15টা ভলিউম আছে, 180টা চ্যাপ্টার রয়েছে। 1905 সালে এই অর্থশাস্ত্র বইটা ডিসকভার হয়, একটা ছোট ডেটা মনে রাখবা। এবার আলেকজান্ডার সম্পর্কে কিছু তথ্য তোমাদের জেনে রাখা দরকার। ফার্স্ট হচ্ছে, আলেকজান্ডার মোট ভারতবর্ষে 19 মাস ছিল। 19 মাস ভারতবর্ষে ছিল। বাবার নাম হচ্ছে ফিলিপস, গুরু ছিলেন হচ্ছে অ্যারিস্টটল। গুরুর নামটা পরীক্ষায় আসে। গুরুর নাম অ্যারিস্টটল, বাবা হচ্ছে ফিলিপস। আর ঘোড়ার নাম ছিল বুকেফেলাস। অ্যারিস্টটলের ঘোড়ার নাম হচ্ছে বুকেফেলাস। তো এই গেল আমার ধননন্দের শেষ পর্যায়, এবং নন্দবংশ নষ্ট শেষ হয়ে গেল। চন্দ্রগুপ্ত নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো, যেটাকে আমরা বলছি মৌর্য সাম্রাজ্য। 324 বিসিতে চন্দ্রগুপ্ত মগধ জয় করে এবং প্রতিষ্ঠা করে হচ্ছে মৌর্য সাম্রাজ্যের। এইবার যেহেতু আমি কি বললাম যে এই জিনিসগুলো, ডেটাগুলো আমরা বিভিন্ন বই থেকে পাচ্ছি। এবার যে লেখক যেভাবে কোনো একজন রাজাকে রিপ্রেজেন্ট করেছে, যেভাবে লিখেছে, সেরকমভাবেই তার আমরা ডেসক্রিপশন পেয়ে থাকি, তাই তো? এবার চন্দ্রগুপ্তের মৌর্য কীরকম ছিল বা কে ছিল, সেটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। কেমন? যেমন দুটো বই, একটা হচ্ছে মুদ্রা রাক্ষস, কার? বিশাখ দত্তের। তো বিশাখ দত্তের মুদ্রা রাক্ষসে চন্দ্রগুপ্ত মৌর্যকে বেশ ছোট করা হয়েছে। কুলহীনা, কোনো বংশ পরিচয় নেই, বলা হয় যে বিষ্ণুগুপ্ত রক্ষিতা ছিলেন তার মা। তো এইভাবে খুব ছোট করে দেখানো হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যকে। আবার যেগুলো জৈন রিলেটেড যেই বইপত্রগুলো আছে, সেখানে বেশ একজন বীর, পরাক্রম, উচ্চবংশীয়, এরকম একটা পরিচয় দিয়ে দেখানো হয়েছে চন্দ্রগুপ্ত এবং চন্দ্রগুপ্তের পূর্বপুরুষদের। যাই হোক, এবার 324 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য বংশ স্থাপন করেছে, মগধ জয় করেছে। ইতিমধ্যে 323 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে আলেকজান্ডার ফিরে গেছে এবং মারাও গেছে। তো আলেকজান্ডার যেই ভারতবর্ষের যে দিকগুলোতে জয় করেছিল, সেগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, কারণ আলেকজান্ডার ফিরে গেছে, সে এখন মারাও গেছে। তো কী করলো? চন্দ্রগুপ্ত মৌর্য আবার সব কিছু পুনরুদ্ধার করলো, এবং সিন্ধু প্রদেশ থেকে শুরু করে পাঞ্জাবে যত এলাকা ছিল সব নিজের রাজ্যের অন্তর্ভুক্তি করলো। এবার 323 থেকে 305 খ্রিস্টপূর্বাব্দ। তো সেলুকাসের সঙ্গে, সেলুকাস কে ছিল? সেলুকাস ছিল হচ্ছে রুলার অফ সিরিয়া। সিরিয়ার রাজা ছিল হচ্ছে সেলুকাস। এবার সেলুকাসের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের যুদ্ধ বাঁধল। কত? 305 খ্রিস্টপূর্বাব্দ। তো সেলুকাস কাবুল, কান্দাহার, হিরাট, বালুচিস্তান সব দখল করে চন্দ্রগুপ্তের সম্মুখীন হলো, এবং চন্দ্রগুপ্ত যুদ্ধটা জিতে গেল। এই যুদ্ধটাকে বলা হচ্ছে ব্যাটেল অফ লিবারেশন। এবার ইতিমধ্যেই সেলুকাসের কন্যা হচ্ছে হেলেন, তাকে পছন্দ হয়ে গেল কার? চন্দ্রগুপ্ত মৌর্যের। তো যুদ্ধ শেষে নিজেদের মধ্যে মিটমাট করে হেলেনের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ সম্পন্ন হলো। যদিও এই কনসেপ্টটা অনেকেই রিজেক্ট করেছেন, যেমন রমিলা থাপা, প্রতীন্দ্রনাথ মজুমদার, এগুলো অনেকে মেনে নেননি, বাট ভি স্মিথ এই জিনিসটা বলেছিলেন যে অ্যাট লাস্ট ওই সেলুকাসের কন্যা হেলেনের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ সম্পন্ন হয়, এবং এই ব্যাটেল অফ লিবারেশনের সমাপ্তি ঘটে। যাই হোক, এবার মেগাস্থিনিস আসলো, এসে ইন্ডিকা গ্রন্থ রচনা করলো। এই ইন্ডিকা গ্রন্থ থেকে কিন্তু আমরা প্রথম ভারতবর্ষ সম্পর্কে এত ডিটেলে জানতে পারছি। তো মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যকে নাম দিয়েছিলেন স্যান্ড্রোগোট্টাস।
মেগাস্তিনিসের ইন্ডিকা গ্রন্থে প্রথম বলেছিল যে ভারতবর্ষে কোনো দাস ব্যবস্থা নেই, মানে কোনো স্লেভ নেই। মেগাস্তিনিস প্রায় 4 বছর 4 বছর কিন্তু ভারতবর্ষে ছিল। তার লেখা ইন্ডিকা গ্রন্থে মেগাস্তিনিস বলেছে যে আমাদের ভারতবর্ষে ওভারঅল 7টা জীবিকাধারী মানুষ বসবাস করে। এক হচ্ছে ফিলোসোফার, 2 হচ্ছে কাল্টিভেটার্স, 3 সোলজার, 4 হচ্ছে হার্টসম্যান, 5 হচ্ছে আর্টিসিয়ান, 6 হচ্ছে ম্যাজিস্ট্রেট এবং 7th হচ্ছে কাউন্সিলর। হলো। এবং এই যে মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন, তার রাজধানী ছিল হচ্ছে পাটালিপুত্র। তো এই যে ইনফরমেশন, ছোট ছোট ইনফরমেশন যেগুলো আমরা ইন্ডিকা গ্রন্থ থেকে পেয়েছি এবং সেই সময়ের ভারত সম্পর্কে। তো আমরা মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থ থেকে একটা ভারতবর্ষের ডিটেইলে আমরা কিন্তু অনেক কিছুই জানতে পারি। এইবার অনেকটা সময় পেরিয়ে গেছে, প্রায় 300 খ্রিস্টপূর্বাব্দে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেছে। কার মাধ্যমে? ভদ্রবাহু, এই নামটা মনে রাখতে হবে। ভদ্রবাহু দ্বারা জৈন ধর্ম গ্রহণ করেছে। এবং যেহেতু তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন, তাই আমি প্রথমে বললাম যে জৈন ধর্মগ্রন্থতে চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে অনেক ভালো ভালো কথা লেখা রয়েছে, যেগুলো হয়তো অন্যান্য ধর্মগ্রন্থ, বিশেষ করে মুদ্রা রাক্ষসে, তার ঠিক অপোজিট। তো এগুলো ইতিহাসের কন্ট্রোভার্সিয়াল টপিক। ওকে। এরপরে জৈন ধর্ম থেকে শ্রবণগোলা বলে একটি জায়গা আছে কর্ণাটকের মহীশূরে। সেখানে দীর্ঘকাল অনশনে থেকে আলটিমেটলি তিনি 48 বছর বয়সে 48 ইয়ার্সে দেহত্যাগ করেন, মানে মারা যান। তো চন্দ্রগুপ্ত মৌর্যের একটা জার্নি শেষ হলো। কত সালে শেষ হলো? 300 খ্রিস্টপূর্বাব্দে। যে জার্নিটা শুরু হয়েছিল 324 খ্রিস্টপূর্বাব্দে। এইবার তার ছেলে হলো বিন্দুসার। বিন্দুসারকে বলা হয় আজীবক। এবার বিন্দুসার আম, অনেক ভালো ভালো কাজ করেছিলেন, যেমন তক্ষশিলার বিদ্রোহ দমন করেন এবং অনেক সাম্রাজ্য পুনরুদ্ধার করেন। তাই তাকে বলা হয় ল্যান্ড বিটুইন টু সিজ। সিজ মানে তোমার, যদি আমি এখানে যদি ভারতবর্ষ ড্র করি, তাহলে এখানে ধরো, এখানে হচ্ছে আরব সি, আর এদিকে হচ্ছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। তো এই দুটো সাগরের মাঝখানে যে পুরো এরিয়াটা, সেটা ছিল হচ্ছে আমাদের বিন্দুসারের। সেজন্য বলা হচ্ছে হি কনকিউর্ড ল্যান্ড বিটুইন টু সিজ। দুটো সাগরের মাঝখানের যে জমি, এই জমিটাকে সে জয় করেছিল। তো তার সময়কালে ডেমোকার্স 2 আসে, অ্যান্টিওকাস 1 আসে। এগুলো সবাই গ্রিক গ্রিক অ্যাম্বাসাডার বলতে পারো। এবং তার 100 জন পুত্র ছিল। লাস্ট পুত্র হচ্ছে তিসা বা তিস্য বলে, এবং সেকেন্ড পুত্র হচ্ছে অশোক। এই অশোক নামটা খুব ইম্পর্টেন্ট আমাদের ইতিহাসের রেসপেক্টে। তো 273 খ্রিস্টপূর্বাব্দে বিন্দুসার মারা গেল, রেখে গেল কাকে? 100 জন ছেলেকে। এবার শুরু হলো একটা ঝামেলা, যে 100 জন ছেলের মধ্যে কে রাজা হবে সে নিয়ে বিশাল বড় ঝামেলা বাঁধল। তো আমরা অশোককে যতটা ভালোভাবে পরে পরিচয় পেয়েছি বা চিনি, প্রথম দিকে কিন্তু সে ততটাই খতরনাক ছিল। এবং অশোক তার প্রায় 99 জন ভ্রাতাকে হত্যা করে। এবং প্রথম ভাই, যার নাম হচ্ছে সুসীম, প্রথম ভাই সুসীমকে হত্যা করে সে নিজে চেয়ার দখল করে। একমাত্র 99 জন ভাইকে হত্যা করেছিল, একমাত্র তিস্যকে হত্যা করেনি। এবং যেহেতু 99 ভাইকে হত্যা করে সে রাজ সিংহাসনে বসেছিল 273 খ্রিস্টপূর্বাব্দে, তাই তাকে বলা হয় চণ্ডাশোক। চণ্ডাশোক। যদিও আমি আবারও বলেছি, লেখাগুলো বই বুক টু বুক ভ্যারি করে। কোনো বইতে খুব অশোককে খুব ভালোভাবে দেখানো হয়েছে, একদম ওই চন্দ্রগুপ্ত মৌর্যের মতো। কোনো বইতে খুব খারাপভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো অ্যাকর্ডিং টু দিব্যদান মহাবংশ, অশোককে চণ্ডাশোক বলেই অভিহিত করেছে, কারণ তার এরকম হিংসাত্মক ব্যবহারের পরিচয়। যদিও 273 খ্রিস্টপূর্বাব্দে সে তার নিজের জায়গা দখল করে নেয়, মানে সিংহাসন দখল করে নেয়, তবুও 4 বছর লেগে গিয়েছিল
তার রাজ্যাভিষেকের। যদিও বিভিন্ন ধর্মগ্রন্থ বা বিভিন্ন গ্রন্থগুলিতে অশোককে খুব ভালোভাবেই প্রেজেন্ট করা হয়েছে। যেমন প্রথমে অশোক ছিলেন শৈব, মানে শিব ঠাকুরের ভক্ত। রাজতরঙ্গিনীর কলহন বইটাতে এর উল্লেখ পাওয়া যায় যে প্রথমে সে শৈব ভক্ত ছিলেন, এবং আন্দাজে করা হয় যেহেতু কলহনটা কাশ্মীরের গল্প বা শ্রীনগরকে কেন্দ্র করে, তো হতে পারে যে অশোক শ্রীনগর এই সাম্রাজ্যটাকেও প্রতিষ্ঠা করেছিলেন। এবং অশোকের সঙ্গে যে মাথা ছিল, মেইন মাথা, তার নাম হচ্ছে রাধাগুপ্ত, মানে পরামর্শদাতা। এই পরামর্শদাতার নাম হচ্ছে রাধাগুপ্ত, যিনি অশোকের এই যে পুরো প্ল্যানিং, এই বা 100 জন 99 জন পুত্রকে হত্যা করা, তারপরে সিংহাসনে বসে এবং তারপরে যে সাম্রাজ্য বিস্তার করবে, পুরো যে ব্রেইন, সেই ব্রেইন ছিল কার? এই রাধাগুপ্তের। যদিও তার ইমেজটা খুবই ক্লিয়ার ছিল, ভালো ছিল, কারণ তিনি বলতেন যে অল দ্য মেন আর মাই চিলড্রেন, মানে তার সাম্রাজ্যে যত প্রজারা আছে সব তার সন্তান সম। 269 সালের পর 260 খ্রিস্টাব্দ বা 260 BC, এগুলো কিন্তু সব বিফোর ক্রাইস্ট, কলিঙ্গ যুদ্ধ হয়। এই কলিঙ্গ যুদ্ধের উল্লেখ আমরা পাই হচ্ছে 13th রক শিলালিপি, 13তম শিলালিপিতে এর উল্লেখ আমরা পাই কলিঙ্গ যুদ্ধে। তো এই কলিঙ্গ যুদ্ধটা বিপুল ক্ষয়ক্ষতি হয়, প্রচুর লোক মারা যায়। বলা হতো যে ওই নদী দিয়ে জল নয়, তখন রক্ত বয়ে যেত। এই কলিঙ্গ যুদ্ধ থেকে তিনি অনেক সাম্রাজ্য বিস্তার করে। প্রায় সুবর্ণরেখা নদী থেকে গোদাবরী এবং উড়িষ্যা থেকে অন্ধ্র, এই সবগুলো প্রদেশে একমাত্র অশোকেরই জয় জয়কার ছিল। কিন্তু সবাই জানো তারপর যে কলিঙ্গ যুদ্ধের পর তার মনের পরিবর্তন ঘটে এবং 2 বছরের মধ্যেই তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। আমরা আগে দেখলাম যে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেছিল, কার দ্বারা? ভদ্রবাহু দ্বারা। এখানে আমরা দেখব যে অশোক কি ধর্ম গ্রহণ করলো? বৌদ্ধ ধর্ম, কার দ্বারা? উপগুপ্ত দ্বারা। একজন হচ্ছে ভদ্রবাহু জৈন ধর্মে, আর অশোক হচ্ছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলো উপগুপ্তের দ্বারা, এবং তারপরে সে বিহারে চলে যায়। তো তারপরের ঘটনাগুলো আসছি, তার আগে অশোক সম্পর্কে যে তথ্যগুলো পরীক্ষায় আসে, যে তাকে আমরা দেবনাম প্রিয়দর্শিনী, মানে দেবতার মতো দেখতে, গুড লুকিং, বা বিলাভড অফ গড, বিলাভড অফ গড মানে ভগবানের খুব প্রিয়, এই নামেও আমরা চিনি। মানে বিভিন্ন ধর্মগ্রন্থে কোথাও অশোককে খুবই ভালোভাবে দেখানো হয়েছে যে খুব সুন্দর দেখতে ছিলেন, দেবতাদের খুব প্রিয় ছিল। তিনি ধর্ম মহাপাত্র নামে একটি কমিউনিটি চালু করেন, যার কাজ ছিল যে সাধারণ মানুষদের দেখাশোনা করা, দেখভাল করা, তাদের কাজে হেল্প করা। এবং তার জুডিশিয়ারি সিস্টেমে দণ্ড সমতা এবং ব্যবহার সমতা, এই 2 ধরনের জুডিশিয়ারি সিস্টেম তিনি চালু করেন। তো ধর্ম মহাপাত্র, দ্বন্দ্ব সমতা, ব্যবহার সমতা, দেবনাম প্রিয়দর্শিনী, এগুলো সব হচ্ছে অশোকের সাথে রিলেটেড। এবং এই যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলো, তারপর ধর্ম প্রচার করলো, সেই ক্ষেত্রে লোমস ঋষি কেভ, এই কেভটা বা এই গুহাটাও কিন্তু অত্যন্ত রিলেটেবল, কার সাথে? অশোকের সাথে। তো অশোক তারপর বৌদ্ধ ধর্ম গ্রহণ করলো, ধর্মমঙ্গল প্রবর্তন করলো, ধর্ম মহাপাত্র নিয়োগ করলো, যাদের কাজ ছিল এই বৌদ্ধ ধর্মকে নিয়ে লেখা, গবেষণা করা, প্রচার করা, এসব। বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য তিনি ধম্ম বলে একটি টার্ম চালু করেন, এবং 250 খ্রিস্টপূর্বাব্দে তৃতীয় বৌদ্ধ কি বলে কাউন্সিল সংগৃহীত হয়। সেটা কোথায় হয়? পাটালিপুত্রতে। এবং তারপরেই তার পুত্র হচ্ছে মহেন্দ্র এবং তার কন্যা সংঘমিত্রাকে সে পাঠিয়ে দেয় শ্রীলঙ্কায় সিংহলে, এবং সেখানে গিয়ে তিনি তার বৌদ্ধ ধর্ম প্রচার করেন। এই যে বৌদ্ধ সম্মেলন হলো, সেখানে কিন্তু শ্রীলঙ্কার রুলার, সেই সময়কার শ্রীলঙ্কার রুলার তিসাও উপস্থিত ছিল।
এবং তিনি সোন এবং উত্তর থেকে ব্রহ্মদেশ পর্যন্ত সব জায়গায় এই বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন, এমনকি শ্রীলঙ্কাতেও প্রচার করেন, সিংহলে প্রচার করেন। তো এগুলো আমাদের মনে রাখতে হবে। 236 খ্রিস্টপূর্বাব্দে খোপান প্রদর্শন করেন এবং বিভিন্ন ছোট ছোট উৎসব সেগুলোকে ব্যান করে দেন, এবং ভারহাট বলে একটা বুদ্ধিজমকে রিপ্রেজেন্ট করে এরকম একটা কমিউনিটি প্রতিষ্ঠা করে। এবং 232 খ্রিস্টপূর্বাব্দে দশরথ বলে একজন তাকে হত্যা করে। তো তার এই যে বৌদ্ধ ধর্মগ্রন্থ, বৌদ্ধ ধর্মের প্রচার, সেগুলো সব লেখা হয়েছিল খরষ্ঠী, ব্রাহ্মী, মাগধী লিপিতে। খরষ্ঠী, ব্রাহ্মী এবং মাগধী শিলালিপিতে। তো এগুলোকে প্রথম পাঠোদ্ধার করেন হচ্ছে জেমস প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে। তো তার যে শিলালিপিগুলো সেগুলো কি কি ভাষায় লেখা? খরষ্ঠী ভাষায় লেখা, ব্রাহ্মী ভাষায় লেখা, মাগধী লিপিতে লেখা, মানে লিপিতে লেখা, সরি ভাষা নয়, খরষ্ঠী লিপি, ব্রাহ্মী লিপি, মাগধী লিপি, এবং সেগুলোকে পুনরুদ্ধার করেন জেমস প্রিন্সেপ 1837 সালে। এবং সাঁচি স্তূপ, লায়ন ক্যাপিটাল, এগুলো সব আমরা যে বোধগয়াতে দেখতে পাই, এগুলো সব কিন্তু এই অশোকের সাথেই রিলেটেবল হলো। তো অশোককে নিয়ে আমরা কিন্তু অনেক ডেটা দেখতে পেলাম, অনেক নাম আমরা পেলাম যে টার্মগুলো অশোকের সাথে জড়িত এবং সেগুলো পরীক্ষায় আসে। তো মৌর্য বংশ, যখনই অশোক মারা গেল তারপরে মৌর্য বংশ মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছিল, এবং 187 খ্রিস্টপূর্বাব্দেই মৌর্য বংশের শেষ সম্রাট ছিল বৃহদ্রথ। বৃহদ্রথ, যাকে হত্যা করল পুষ্যমিত্র। পুষ্যমিত্র হত্যা করে আমাদের শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করল 187 খ্রিস্টপূর্বাব্দে। পুষ্যমিত্র শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করলো। পুষ্যমিত্রের পুত্রের নাম হচ্ছে অগ্নিমিত্র। এটা মনে রাখতে হবে যে মৌর্য বংশের শেষ সম্রাটকে বৃহদ্রথ, এবং বৃহদ্রথকে কে হত্যা করেন? পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করেন। এবং শুঙ্গ বংশেরও শেষ সম্রাট ছিলেন দেবাভূতি, এটা মনে রাখতে হবে। তারপরে বার্লিক, ব্যাকট্রিয়া, গ্রিক, এরা এসেছিল মাঝখানে। 141 খ্রিস্টপূর্বাব্দে শক আক্রমণ হয়, এবং এরাও বেশ কিছুদিন এই রাজ্যগুলোতে বেশ দাপিয়ে বেরিয়েছিল। মানে আমরা যদি প্রথম থেকে দেখি যে ধননন্দ, মানে নন্দ ডাইনাস্টি শেষ হলো, তারপরে চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলো। এরপরে যতক্ষণ অশোক ছিল, মানে প্রায় মোটামুটি 232 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মৌর্য সাম্রাজ্যই চারিদিকে চলছে। এইবার আস্তে আস্তে অশোকের মৃত্যুর পর 187 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশ শেষ হলো। শেষ সম্রাট ছিল বৃহদ্রথ। এবার মৌর্য বংশ শেষ হওয়ার পর থেকেই তার সাম্রাজ্যগুলো বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেল, এবং কখনো শুঙ্গ আসছে, শুঙ্গের পরে বার্লিক, ব্যাকটেরিয়া বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন রাজ্যে রাজত্ব করছে। তো তারপরে 141 খ্রিস্টপূর্বাব্দে শক আক্রমণ হলো। শকরা কোথা থেকে এসেছিল? শকরা এসেছিল এশিয়ার শিরদরিয়া অঞ্চল থেকে। তো শক বংশের শ্রেষ্ঠ রাজা ছিল নহপান, এবং শেষ রাজা ছিল নহপান, আর শ্রেষ্ঠ রাজা ছিল হচ্ছে রুদ্রদামন। এবার গৌতমীপুত্র সাতকর্ণী এই নহপানকে মার্ডার করে, মানে হত্যা করে, এবং শক সাম্রাজ্যের পতন ঘনিয়ে আসে খ্রিস্টীয় 4th শতকে। তো শক সাম্রাজ্য পুরোপুরিভাবে ধ্বংস করেছিলেন হচ্ছে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবার যখনই শক সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল, দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমাদের ফ্রন্টে চলে আসলো। এটাই এবার হেডিং হয়ে যাবে, কারণ এরপরে শুরু হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের গুপ্ত সাম্রাজ্য, যেটা আমরা পরের দিন পড়ব। আজকে আমরা মেনলি মৌর্য সাম্রাজ্য এবং মৌর্য সাম্রাজ্যের পরবর্তী যে ফেজটা, যেই ফেজে একবার শুঙ্গ বংশ, একবার ব্যাকট্রীয় গ্রিক, একবার শক আক্রমণ, গৌতমীপুত্র সাতকর্ণী, এরা মাঝখান থেকে খণ্ডীভূতভাবে বিভিন্ন জায়গায় রাজত্ব করেছে, সেই জিনিসগুলো পড়লাম। নেক্সট দিন আমরা কি পড়ব? যে শক শক্তিকে বা শক আক্রমণকে প্রতিহত করলো হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এবং প্রতিষ্ঠা করলো হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। আমরা পরের দিন পড়ব গুপ্ত সাম্রাজ্য। তো আজকের পড়াশোনার মধ্যে মোটামুটি থাকলো
যে আমরা প্রথম থেকে পড়লাম যে আলেকজান্ডার যখন আসলো 330 খ্রিস্টপূর্বাব্দ থেকে, সেখান থেকে শুরু হলো। খুব ইন্টারেস্টিং একটা গল্প চললো। এদিকে আলেকজান্ডার পুরু, ধননন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য, বিষ্ণুগুপ্ত, তারপরে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা। আচ্ছা, সবার আগে আমাদের জানতে হবে যে হু ইজ দ্য ফাদার অফ হিস্ট্রি। তো হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। ব্যাস, আজকের পড়াশোনা এতখানি পর্যন্ত। এখানে ছোট ছোট অনেক ইনফরমেশন আছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। আশা করি ভালো লাগছে। ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং প্রতিদিন রেডি থাকবা যে আমরা একটা করে টপিক বা একটা করে চ্যাপ্টার যে কোনো সাবজেক্টের প্রতিদিন রিভাইজ করব। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ।